সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই, সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই, সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। জাতির পিতার নির্দেশ পেয়ে কঠিন শপথ নিলাম, বাংলাদেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছিলাম। জাতির পিতার নির্দেশ পেয়ে কঠিন শপথ নিলাম, বাংলাদেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছিলাম। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই, সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। সখীনারা বীরঙ্গনা খুঁজে পায় না অন্য, 28 বছর কি করেছি আমরা তাদের জন্য। সখীনারা বীরঙ্গনা খুঁজে পায় না অন্য, 28 বছর কি করেছি আমরা তাদের জন্য। বঙ্গু মুক্তি যোদ্ধা যত, বঙ্গু মুক্তি যোদ্ধা যত, রইল তারা অবহেলিত, পুনর্বাসন হয় নাই তাদের, আমি শুধু তাই। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই, সখীনাকে দেশে রেখে মুক্তিযুদ্ধে যাই। একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই, একাত্তরের যুদ্ধের কথা ভুলতে পারি নাই। আমাদের এই প্রবাসী লস অ্যাঞ্জেলেসে এমন একজন উপস্থিত রয়েছেন যিনি স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, জনাব আসামা আব্দুর রব। আমরা তার কাছে প্রশ্ন করেছি নতুন প্রজন্মের জন্য সেই পতাকা উত্তোলনের সময় তার ইতিহাসের কথা এবং তার অনুভূতির কথা। এত দূরে এসেও জন্মভূমি থেকে, মাটি আমার মানুষ থেকে আপনাদের সাথে জাতির উদ্দেশ্যে এবং প্রবাসে আমাদের যারা ভবিষ্যৎ বংশধর তারা সহ যারা প্রবাসে আছেন তাদের জন্য এই জাতির অর্জনের যে ইতিহাস, জাতি রাষ্ট্রের অর্জনের যে ইতিহাস এবং বাঙালি জাতির 3000 বছরের যে ইতিহাস এবং ঐতিহ্য, কৃষ্টি কালচার, এর একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে 1971 সনে এসেছে। বঙ্গবন্ধুর ঘোষণা 6 দফা অন্তর্ভুক্ত করে 11 দফা হয়েছে। তো সৌভাগ্যবশত 11 বছর লেখার সুযোগ আমার হয়েছিল ইকবাল হলের ক্যান্টিনে। 11 দফা আন্দোলনের যে ঐতিহাসিক ঘটনা, এটা জানতে চাচ্ছেন আপনারা 1 মার্চ, সেটার জন্য আমি নিয়ে আসতেছি।
সেটি হলো আমার জীবনে আর দেখিনি এবং হবে কিনা আমি জানি না। ঢাকা শহরে প্রত্যেকটা বাড়ির উপর মশাল জ্বলেছে। তখন থেকে স্লোগান উঠছিল তোমার আমার ঠিকানা বদনা মেঘনা যমুনা, এবং এটা যে নিউক্লিয়াসটা সিরাজুল আলম খানের নেতৃত্বে গড়ে উঠেছিল, ওই নিউক্লিয়াসের পরিকল্পনা অনুযায়ী এই কাজগুলো হচ্ছিল। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, খুব সাহসী ছাত্র এবং যুবক যারা, তাদেরকে আমরা সংগ্রহ করা শুরু করলাম। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিনি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানগুলোর মধ্য দিয়ে একজাক্টলি আন্দোলনটাকে এবং জাতিকে, জনগণকে, ছাত্র যুব সমাজকে উজ্জ্বলিত করার চেষ্টা চলছিল, এটা পরিকল্পনাভাবে। তো 69 সনে এসে এইটার একটা কালমিনেশন যেটা হয় এই পর্যায়ের, সেটা হলো যে বঙ্গবন্ধুকে কারাগারে নেওয়ার পরে, 6 দফা দেওয়ার পরে আওয়ামী লীগ সিদ্ধান্ত না নিতে পারার কারণে লালদিঘিতে গিয়ে উনি 6 দফা ঘোষণা করেন। তো তখনও ছাত্র যুবকদের মধ্যে আওয়ামী লীগ অবিঘেরাও করে খসরু, মন্টু সহ, যাতে আব্দুর রাজ্জাক, সিরাজ আলম খানের নির্দেশে আমরা অনেকেই সেখানে এটা চেষ্টা করেছি। 6 দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে যশোর থেকে, তারপরে আবার জামিন পাওয়ার পরে কুমিল্লা থেকে, এভাবে সিলেট যাওয়ার পর আবার গ্রেপ্তার, আবার জেল, এ চলছিল। তখন ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আগরতলা মামলা। অস্ত্রের ভাষায় কথা বলে না আইয়ুব খান। আগরতলা মামলা থেকে আমরা পাকিস্তান আমলে এটা মিথ্যা মামলা বলতাম আসলে, এবং তারা নাম দিয়েছিল এটা ষড়যন্ত্র মামলা। তো আসলে আগরতলা মামলাটাই ছিল ষড়যন্ত্রমূলক। আগরতলায় কিন্তু বঙ্গবন্ধু গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। সেখানে কি আলাপ করেছেন, কি কেন গিয়েছেন, এই উদ্দেশ্য এটা আমি বলতে পারবো না, উনি ভালো বলতে পারবেন। নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল, হয়তো মুক্তিযুদ্ধের জন্য এটা নৈতিক সাপোর্ট বা একটা কিছু। কাল মিছিলে একটাই স্লোগান উঠেছিল, তখন পুরা জাতির রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির কেন্দ্রবিন্দু একটা মানুষের মধ্যে দিয়ে এক্সপ্রেশন হচ্ছিল, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে ন্যাশনাল লিডার যাকে বলে, ওখানে বিকল্প আর কাউকে দিয়ে রিপ্লেস করে ওটা করা সম্ভব ছিল না। তখন স্লোগান উঠেছিল বঙ্গবন্ধু জেলের তালা ভাঙবো, বঙ্গবন্ধুকে আনবো। একটা স্লোগানের মধ্যে দিয়ে সমস্ত 11 দফা এবং টোটাল ন্যাশনাল মুভমেন্টটা চলে আসলো। কোনো বই পুস্তকে পাওয়া যাবে না, এনসাইক্লোপিডিয়া পাওয়া যাবে না, যে সকল রাজনৈতিক নেতারা যখন কারাগারে অ্যাবলো দিয়ে, তখন ছাত্র যুবকরা একটা ন্যাশনাল মুভমেন্টকে লিডারশিপ দিয়েছে। সেটাও ডাকসু অফিস ছিল কেন্দ্র। তখন আপনিও ছিলেন? আমিও ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত আমি ভিপি বা সহসভাপতি বা ডাকসুর ভিপি যেটাই বলে। তো ওই মিছিলের মধ্যখানে যখন মিছিলের শেষ মাথাটা যখন ইকবাল হলে, আর প্রথম মাথাটা যখন রাজারবাগ এসেছে, তখনও কিন্তু মিছিল। এবং ঢাকা শহরে আমাদের ঘোষণা ছিল প্রত্যেক বাড়ির উপরে মশাল জ্বালাতে হবে। প্রত্যেক বাড়ির উপর মশাল জ্বলেছে, সারা শহর মশাল আর মশালে ছিল। ওই মশাল কারণে তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল। ওখানে আসার পরে এসবির একটা লোক ভোলা বাড়ি আসে, আমরা বললেন যে আপনাদের নেতাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, আনকন্ডিশনালি আগরতলা মামলার সকল যারা প্রিজনার ছিলেন তারা মুক্তি পেয়েছেন। তো এরপরে যে আন্দোলনটা অব্যাহত থাকলো, 11 দফা আন্দোলন, নেতৃবৃন্দ কারাগারে, এবং পুরা জাতিকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য এটা ছাত্র যুব সমাজ কাজ করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ অধিকাংশ কারাগারে ছিলেন, মাওলানা ভাসানী কারাগারে ছিলেন, অধ্যাপক মুজাফফর, এই ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিরা কেউ ছিলেন না যারা প্রগতিশীল বা বাঙালি জাতিসত্তার, বাঙালি জাতীয়তাবাদের জন্য আন্দোলন করেন। হলো 70 নির্বাচন হলো, জলোচ্ছ্বাস হলো, বন্যা হলো, নির্বাচন পিছলো। এক পর্যায়ে গিয়ে মাওলানা ভাসানী পাকিস্তানিদেরকে তালাক দিলেন। আন্দোলন বঙ্গবন্ধু যখন মুক্তি পেলেন, তখন যে ঐতিহাসিক যে জনসভা, সেখানে আমরা এই জয় বাংলা স্লোগানটাকে নিয়ে আসলাম। এই জয় বাংলা স্লোগানটার ইতিহাসটাও লেখা নাই। এটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির আহসানুল্লাহ হলে সালাউদ্দিন ইউসুফ এবং এখন টরন্টোতে আছেন সানি, আবদুল্লাহ সানি, স্লোগানটা সানির রুমে করা হয়। এবং এই স্লোগান মাঠে বঙ্গবন্ধুকে রেখে ওনার ওই জনসভার যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা ছিল জয় বাংলা একটা লাল সূর্য, আর লালবাণী সেটা হলো খনিলাল। অনেকে পতাকার ইতিহাসটাও জানেন না। আর নিচে ছিল দুর্গমগিরি, একটা ঘোড়া। এখানে যেমন ওই জাদুঘরে দেখতেছেন একটা ঘোড়াকে দাবড়ানো হচ্ছে, চাবুক মারা হচ্ছে, দুর্গমগিরি কান্তারমুর দুস্তরা পারাবার। ওই জয় বাংলা ফার্স্ট সিরাজুল আলম খান মঞ্চ থেকে জয় বাংলা স্লোগানটা দিলেন, আর মাঠে আমরা পরিকল্পিতভাবে এমনভাবে বসলাম জয় বাংলা স্লোগানটাকে। এই মানুষ, বাংলাদেশের মানুষ প্রথম জয় বাংলা স্লোগানটা জানলো। আইয়ুব খান যখন
ক্ষমতা থেকে বিদায় নিলেন, এই এখানে আসলেন এবং 1 মার্চের জাতীয় সংসদের অধিবেশন যখন বন্ধ করে দিলেন, ওদিন আমি জগন্নাথ কলেজের একটা নির্বাচনী অনুষ্ঠানে যাওয়ার পথে আমাকে কোথা থেকে কে একজন টেলিফোন করে জানালো যে আজকে দুপুরে রেডিও শুনবেন, দেখবেন যে জাতীয় সংসদ অধিবেশন বাতিল হয়ে গেছে। তো সম্ভবত ক্যান্টনমেন্টের কোনো লোক বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক হবে। ওখানেও বক্তব্য শোনার পরে ওখান থেকে মিছিল সহকারে এসে আমরা শুরু করেছি ধরেন 500 ছাত্রছাত্রী নিয়ে। তারপর কায়েদ আজম কলেজে এসে ওটার নাম ভেঙে কায়েদ আজম ওটা সোহরাওয়ার্দী কলেজ ঘোষণা করে দেওয়া হলো। এরপর যখন নবাব রোডে পড়লাম তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বাড়ি ঘরের মহিলা পুরুষ সব রাস্তা নেমে গেলেন এবং বাড়ির ছাদে উঠে গেলেন, বারান্দায় এসে গেলেন। ক্রিকেট খেলা হচ্ছিল বিসিসিবির, তখন ক্রিকেট খেলা আমরা বন্ধ করে দিলাম। খসরুমন্ডি গিয়ে বন্দুকের দোকান লুট করলেন। দেখেন, বন্দুকের দোকান লুট করলেন কিন্তু পাশে স্বর্ণের দোকান আছে সেটা কিন্তু লুট করলেন না। জায়গাটা কিন্তু বুঝতে হবে মানে কি ধরনের মানে ছাত্র যুবকদেরকে ট্রেনিং বা তাদেরকে মোটিভেশন করা হয়েছে। এরপরে যেটা হলো সেটা হলো আমার বন্ধু আব্দুল কুদ্দুস মাখন এখন বেঁচে নেই, সে আগে থেকে পরিকল্পনাভাবে ডাকসু থেকে সে মিছিল নিয়ে আসলো পল্টন বাইতুল মোকাররম। আমি মিছিল নিয়ে আসলাম জগন্নাথ কলেজ থেকে। পল্টন ময়দানটা নেজাম ইসলামের মাইক সেট করা ছিল মিটিংয়ের, আমরা ওই মঞ্চ দখল করলাম। ওখানে মঞ্চ দখল করে আমরা বক্তব্য করে বললাম যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বটতলা থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর বঙ্গবন্ধু তখন হোটেল পূর্বানীতে সাংবাদিক সম্মেলন করতেছিলেন, 100-র উপরে ফটোগ্রাফার এবং কয়েকশো সাংবাদিক। ওখানে পাকিস্তানের পতাকা আমরা পুড়িয়ে দিলাম। রাত্রে বসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদ এরা সহ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, অন বিহাফ অফ স্বাধীন বাংলা ছাত্র পরিষদ। আর পিছনে হলো যে এইটা 62 সনে গঠিত হয়েছিল, ওটার নাম হলো বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। ওই বিএলএফ এর পক্ষ থেকে, নিউক্লিয়াসের পক্ষ থেকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মাধ্যমে রাত্রে সিদ্ধান্ত হলো আগামীকালকে আমরা স্বাধীন বাংলার পতাকা তুলব। তবে আমাদের এই ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, সংশয় এবং দুই ধরনের মতবাদ ছিল। একটা হলো স্বাধিকার বা স্বায়ত্তশাসন, আর আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশ। দুইটা ধারা ওর মধ্যে কাজ করত। এটাই হলো মূল বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এই টোটাল আন্দোলনের যে জায়গাটা থেকে এইটা পরিচালিত হয়েছে সেটা বঙ্গবন্ধুকে সামনে রেখে। কারণ একটা ন্যাশনাল লিডারশিপ লাগবে। তখন বঙ্গবন্ধু ছাড়া সাহসী আর কাউকে খুঁজে পাওয়া হয়নি। অনেকের কাছে আমরা গিয়েছিলাম কিন্তু কেউ সাহস করে বলেনি। উনি শুধু বলেছিলেন তোমরা পারবে কিনা। তো সিরাজুল আলম খান বলছিল আপনার দোয়া করলে পারবো। পতাকাটা তৈরি হয়েছে তখনকার ইকবাল হলের 116 নম্বর কক্ষে, ওই রক্ষে আমি থাকতাম। ফ্ল্যাগ ইজ এ ডাইরেকশন, দিক নির্দেশনা। একটা ন্যাশনাল ফ্ল্যাগ থাকা অবস্থা আরেকটা ফ্ল্যাগ তুলে ধরার অর্থ হলো যে প্যারালাল গভর্নমেন্ট ওখানে শুরু হয়ে গেল। তো পতাকাটা রাত্রে মনিরুল ইসলাম মনি, মার্শাল মনি বলে অনেকে, কাজী আরিফ আহমেদ, আমি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, পতাকা ডিরেকশনটা দেওয়ার জন্য যে জাতি এই লক্ষ্যে যাচ্ছে, এইটা ওই রাত্রে সিদ্ধান্তটা হলো। এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আরেকটা মানে বিভিন্ন পদ্ধতিতে মডেলে কাজ করা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ অর্থ হলো সকল ছাত্রদের দ্বারকে ঐক্যবদ্ধ করা যায়। নির্দেশ ছিল যে পতাকাটা আজিমপুর থেকে আমাদের একজন সহকর্মী যারা এই বিএলএফ এর নিয়ে আসবে, আমার হাতে পতাকাটা দেবে, সেটা আমি তুলে ধরবো। শিল্পী কামরুল হাসানকে দিয়ে পতাকাটার মধ্য থেকে মানচিত্রটা সরাই ফেলা হয়েছে। এটার অর্থ যে পুরো মানচিত্রটা শিল্পী কামরুল হাসান সাহেব করেছেন, দিস ইজ নট ফ্যাক্ট। এটা হচ্ছে জলজন্ত মিথ্যা কথা, আর কিছুই নাই। এই মানচিত্রের মধ্যখানে এটা কাপড়ে যখন আমরা রাতে তৈরি করি তখন এইটার ওই মানচিত্র যে আঁকা বাঁকা এইটা সিলাই করতে পারছিল। ওই মানচিত্রটা ওখানে অঙ্কন করেন শিবনারায়ণ দাস, তার বাড়ি হলো কুমিল্লা, ছাত্রলীগের কর্মী ছিলেন। এটা একটা আমাদের কালেকটিভ অ্যাপোর্ট যে টোটাল ফ্ল্যাগটা মানে কি হওয়া উচিত। তো তার মধ্যে তখন বাংলাদেশ বুঝাতে যেটা বোঝায় সেটা বটল গ্রিনের এই যে বাংলাদেশের টোটাল মানচিত্রটা। তারপরে হলো যে আমরা এটা অ্যাচিভ করব কিভাবে, সেটার জন্য হলে আমাদের রক্ত দিতে হবে। তারপরে হলো যে সিম্বলিকভাবে বাংলাদেশ আমরা বুঝাবো কিভাবে, সেটা হলো আরেকটা বাংলা আছে, পশ্চিম বাংলা, সেটা হলো মানচিত্র। তো মানচিত্র মধ্যখানে
আমাদের সম্পদ হিসাবে সেই মুহূর্তে সারা পৃথিবীর কাছে পরিচিত, তখন কিন্তু মানচিত্র ছিল না, সেটা হলো পাট, সোনালী আঁশ, সেটাকে আমরা নিয়ে আসা হয়েছে। এই প্রত্যেকটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আসলে এটা আমার ব্যক্তিগত কোনো গৌরব বা কৃতিত্বের ব্যাপার নয়, এটা বাঙালি জাতিরই একটা গৌরবের ব্যাপার। আর সেই মুহূর্তে সেই বয়স, যে পাগলপাড়া অবস্থা, এইটা হলো চতুর্দিকে কয়েক শত এলএমজি ফিট করা ছিল, ট্যাঙ্ক ছিল কয়েক ডজন, মানে যে কোনো মুহূর্তে মাথার খুলি উড়ে যেতে পারে এবং কয়েক হাজার মারা যেতে পারে। ইট ইজ এ মোর দ্যান নিয়ার অ্যাবাউট দি লাক্স। পতাকা, আমি শব্দটা আমি ব্যবহার করি না, আমার মাধ্যমে যে পতাকাটা উত্তোলিত হয়েছে, আমার মতো নির্দেশ ছিল নিউক্লিয়াসের, আমি সেই দায়িত্বটা পালন করেছি। এবং এটার মধ্যে দিয়ে আমি মনে করি 7.5 কোটি তৎকালীন বাঙালির একটা জাতিসত্তার, তাদের যে মানে একটা নতুন জাতি রাষ্ট্র গঠনের জন্য তাদের যে উদ্বেগ, আবেগ, উৎকণ্ঠা এবং আকাঙ্ক্ষা, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। স্মরণীয় কোনো ঘটনা হয়ে থাকে সেটি হলো পতাকা উত্তোলন, আর 2 নম্বর হলো মুক্তিযুদ্ধে বিএলএফের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র হাতে দিয়ে বাংলাদেশের মাটিকে স্বাধীন জাতির রাষ্ট্র অর্জনের জন্য পাঠানো। আমরা আপনার কাছে অনেক কিছু শুনলাম, ইতিহাস যা অনেকেই আমরা জানি না, কিন্তু এত বছর পরে, 35 বছর পরে আমরা এই স্বাধীনতার যে অর্জন করেছি তার কি প্রতিফল পেয়েছি কি বলে আপনি মনে করেন? জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যুবক ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা জীবন দিতে গিয়েছে একটা জাতি রাষ্ট্র অর্জনের জন্য। তাদের আকাঙ্ক্ষাটা ছিল পাকিস্তানি এক্সপ্লয়টেশনের বা আদাউবনী শাসন ব্যবস্থার পরিবর্তে তারা দেশের শাসক হবে, জনগণ রাষ্ট্রের মালিক হবে, তারা একটু সুখে শান্তিতে ঘুমাবে, উন্নত জীবন, উন্নত সংস্কৃতি পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমি নিজেকে আসামির কাঠগড়ায় মনে করি, অনেক মার বাবার সন্তানকে নিয়ে গেছিলাম, তাদেরকে ফেরত দিতে পারিনি। কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে তার সন্তান মরে যাবে, কিন্তু জাতি রাষ্ট্র অর্জিত হবে এবং তারা একটু সুন্দর জীবন পাবে, শান্তিতে একটু ঘুমাবে, সেটা আজও আমরা দিতে পারিনি। এবং এটার জন্য দায়ী হলো আমাদের সমাজ ব্যবস্থা পদ্ধতি। আমাদের স্বাধীনতার পর থেকে আমরা একজনও স্বাধীনতা বিরোধী যারা লোক ছিলেন তাদের সিম্বলিকভাবেও সাজা দিতে পারিনি। সিম্বলিকভাবে যে তুমি স্বাধীনতার বিরোধিতা করে আমার বোনকে রেপ করেছো, পাকিস্তানি আর্মিরা বাবার সামনে ছেলেকে হত্যা করেছে, তাদেরও কোনো বিচার করা হয়নি। অন্তত যারা আমার সন্তানকে হত্যা করেছে, আমার মেয়েকে যারা দর্শন করেছে, তাদের অন্তত একটা সিম্বলিক বিচার হয়েছে, মানসিকভাবে এটা সে অন্তত সান্ত্বনা পেত যে আমি অন্তত এটুকু পেয়েছি, সন্তান হারিয়েছি তবু এটুকু পেয়েছি যে ওদের শাস্তি দিয়েছে। একজনেরও বিচার হয়নি। তো এই যে 35 বছরে যেটা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সরকার, পৃথিবীর ইতিহাসে জাতীয় বিপ্লবের পরে কোনো দলীয় সরকার হয় না, সেখানে হয় রিভলিউশনারি গভর্নমেন্ট, বিপ্লবী সরকার। আমাদের দেশে হয়ে গেল, যুদ্ধ করলো 7.5 কোটি মানুষ, সরকার হয়ে গেল একটা দলের। এই হলো প্রথম জাতিকে বিভক্ত করে ফেলা হলো। জাতির যে সরকার হওয়া, সেটা হলে যদি আজকে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধুর সাথে কমরেড মনি সিং, অধ্যাপক মুজাফফর, সেক্টর কমান্ডার, বিএলএফ, এই সমস্ত নেতৃবৃন্দ থেকে নিয়ে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদরা যারা ছিলেন, এদেরকে নিয়ে যদি একটা সরকার গঠন করা হতো, মুক্তিযুদ্ধের সাথে সরাসরি প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদের না করে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিলেন তারা কিন্তু সরকারে গঠিত হয়েছিল। অতএব যে জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস, যে হত্যা করতে চায় তার কাছে রক্ষা করার দায়িত্ব দেওয়া যায় না। তো আমি মনে করি এটা একটা, আমি বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান, আমার কথা হলো যে জিয়াউর রহমানের এই আহ্বানে, এটা ঘোষণা তো প্রয়োজন নেই 1 মার্চের পরে, এই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি যে জনগণ ছিল তারা তো আনাম, তারা বুঝতে পারলো যে আমাদের সন্তানেরা যাদের কাছে অস্ত্র আছে সেনাবাহিনীতে, তারাও আমাদের সাথে আছে। তো এইটুকু স্বীকৃতি দিতে তো কার্পণ্য করা উচিত নয়। আর এই মুক্তিযুদ্ধের পরে এই যে ছাত্রদের, যুবকদের যে ইতিহাস এবং শ্রমিকদের যে অবদান করলেন, বঙ্গবন্ধুকে কারাগার থেকে বের করে নিয়ে আসা পৃথিবীর ইতিহাসে, মানে কমান্ডারের, চিফ কমান্ডারের অ্যাবসেন্সে তার নামে মুক্তিযুদ্ধ হয়। আমরা মুজিব বাহিনী করেছি, অথবা মুজিব পাকিস্তানের কারাগারে, চিফ অফ দ্য কমান্ডার অফ দ্য রেভলিউশন, তার অ্যাবসেন্সে তার নামে যুদ্ধ হয়েছে, সে হিজ অ্যাবসেন্ট, এটা হয়নি আর কোথাও। এবং উপজেলা ব্যবস্থা, যেটা এরশাদকে যতই গালি দেবেন, উপজেলা ব্যবস্থা আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং উৎপাদন উন্নয়নের ক্ষেত্রে, যে আজকে যেখানে 46 সনে মনন্তর বলে 3 কোটি লোক ছিল বেঙ্গলের,
50 লক্ষ না খেয়ে মারা গেছে, সেখানে 14 কোটি লোক আজকে গত 10 বছর কোনো CNN BBC নিউজ করতে পারে না যে একটা লোক না খেয়ে মারা গিয়েছে। এটা হলো উপজেলা ব্যবস্থার অবদান। আজকে যদি এর সাথে আমাদের জনসংখ্যাটাকে আমরা যদি জনশক্তিতে হিউম্যান রিসোর্স, যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, এটাকে যদি আমরা রূপান্তরিত করতে পারতাম, স্কিল করতে পারতাম, এবং তাদেরকে যদি উন্নত সার, উন্নত বীজ, পোকা মারার ঔষধ এবং টেকনোলজিটা দিয়ে নতুন আমরা যদি বলতাম যে তোমার খাওয়ার দায়িত্ব তোমার। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি শুধুমাত্র ডিগ্রির ব্যবস্থা না করে হাতে কলমে শিক্ষা দিয়ে আমাদের দেশে যে সম্পদ আছে এগুলি কিভাবে কাজে লাগাবে সে শিক্ষা দিতে পারতাম। সেইটা সরকার আসছে, তারা এনজয় করেছে, সরকার পরিবর্তন হয়েছে, চেয়ারের মানুষটা পরিবর্তন হয়েছে, দলটা পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেম যেটা ব্রিটিশ পাকিস্তানি, ওই ব্রিটিশের পরিবর্তে পাকিস্তান, পাকিস্তানের পরিবর্তে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ লেখা হয়েছে। কিন্তু ওই পুরাতন সমস্ত মানে লিগাসি, ইতিহাস, ঐতিহ্য যা আছে, এই আইন কারণ 1840 সালের এগুলি সব রেখে দেওয়া হয়েছে। এবং এইটাই হলো বোধহয় আমাদের ব্যর্থতার কারণ। তা নয় বঙ্গবন্ধুর আর জিয়াউর রহমানের মৃত্যুর অন্যতম কারণ আমি মনে করি এই সংবিধান। ইট ইজ অবসলিট। উপজেলা ব্যবস্থা চালু করবেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, আমিও ছিলাম ওই মন্ত্রিসভায়, শেখ হাসিনা কোর্ট থেকে পারমিশন নিয়ে 4 মাস পরে করবেন। শেখ হাসিনা তো করেনি। এই গভর্নমেন্টের নির্বাচনের সময় বলছে ক্ষমতা আসার আগে 500 আসনে পার্লামেন্ট করবেন এবং উপজেলা নির্বাচন দেবেন, সেও করেনি। কিন্তু এই সংবিধান তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। এবং পৃথিবীর কোনো দেশে আজকে, উন্নত কোনো দেশে এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং মানুষের কাছে যে কমিটমেন্ট, এটার সাথে রিট্রিট করার পরে সেখানে জনগণের একটা ভূমিকা থাকে। বাংলাদেশেও সেটা হবে বলে আমি মনে করি। আমার 46 বছরের রাজনীতিতে, 45 থেকে 46 বছরের, পৃথিবীর 47টা দেশ আমি ভ্রমণ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 30টা স্টেট আমি ভিজিট করেছি। আমার জীবনের যে অভিজ্ঞতা আর বাঙালি জাতিকে আমি যেভাবে উপলব্ধি করি, বুঝি, যতটুকু আমার চিন্তা চেতনা কাজ করে, তাতে করে এই জাতির যে উদ্ভাবনী শক্তি এবং এই জাতির যে সাহস, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, এই সমস্ত কিছু মিলিয়ে অসম্ভবকে সম্ভব করার মতো জাতি যদি পৃথিবীতে থাকে যে কয়েকটা, তার মধ্যে বাংলাদেশ একটা। অতএব আজকে যে জিনিসটা বাংলাদেশ আজকে প্রতিযোগিতার এক বিশ্বের বিশ্বায়নে এবং মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশ আজকে বড় কোনো দেশের রাষ্ট্রের সমকক্ষ প্রতিযোগী হয়ে যাবে জাতিসংঘের মেম্বারের মতো, এইটা সারা পৃথিবীতে অনেকে আছেন, আমাদের আশেপাশে অনেকে আছেন, এটা তাদের গর্ত দেওয়া হয়ে গেছে। কারণ সে তো যদি না খাইতে পায় তাহলে না আমার কাছে হাত পালবে, সে যদি স্বাবলম্বী হয়ে যায় তাহলে তো আমি তার বিগ বাদার ডিকটেশন, যেটা আমার কথা সে শুনবে না। সবাই কিন্তু ক্ষমতা আসতে চায়, কিন্তু জনগণের হাতে ক্ষমতা দিতে চায় না, অ্যাকাউন্টেবিলিটি দিতে চায় না। পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য দল লাগবে, কিন্তু এদেশের দলগুলো হল ইনস্টিটিউশন। দলের মধ্যে জ্ঞান সম্পন্ন, মেধা, প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিত্ব আছে। আমাদের দেশে দলে আমি দলীয় প্রধান হলে আমার চেয়ে বেশি জানে জ্ঞানী লোক, ওকে নিতে চায় না। কারণ যদি কাউন্সিলররা বলে বসে যে আপনি চেয়ার থেকে সরেন, ওনাকে চেয়ারে বসান। যারা জ্ঞানী, গুণী, মেধা, প্রজ্ঞা, প্রযুক্তি, বিজ্ঞানী, তারা যেতে চায় না, যে তাদের সম্মানের ভয়। আর রাজনীতি হলো জনকল্যাণ। রাজনীতি খারাপ নয়, আসলে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি খারাপ। দুর্নাম নিয়ে খালেদা জিয়াও যেতে চায় না, হাসিনাও যেতে চায়নি, বা বঙ্গবন্ধুও যেতে চায়নি, জিয়াউর রহমানও যেতে চায়নি, কেউ যেতে চায় না। কিন্তু সিস্টেমের কারণে এই ধরনের ঘটনাগুলো বলছে। অতএব সিস্টেম পরিবর্তনের একমাত্র উপায়। প্রবাসে আমাদের 1 কোটি মানুষ আছে, এদেরকে আমরা ধারণ করে রাখতে পারিনি দেশে, এটা আমাদের ব্যর্থতা। আমি আসামির কার্ড করাই আজকে বলছি, তো এটার আমাদের কোনো উপায় নেই। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী, এখান থেকে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা দীক্ষা নিয়ে আমাদের যে নতুন জেনারেশন যারা যাচ্ছে দেশে, আমাদের দেশটাকে এই প্রতিযোগীদের পর্যায়ে কীভাবে নিয়ে আসা যায়, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওখান থেকে সেই জিনিসগুলি আপনার পরিবার থেকে শুরু করে সারা জাতির কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। মানে টেকনোলজিক্যালি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্ট, কালচার, বিজ্ঞান, প্রযুক্তি, এগুলি দিয়ে। এখানে দল করে বাংলাদেশের সরকার পরিবর্তনও হবে না, কেউ ভোট দিতেও যাবে না। অতএব এখানে দল নিয়ে নিজেদের মধ্যে ধর্মগত, দলগত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, এ করে তো কোনো লাভ নেই। এখানে আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই বাঙালি। আমাদের বাংলাকে, মাতৃভূমিকে আমরা বিশ্বের কাছে প্রতিযোগিতা নিয়ে যাব, এই হওয়া উচিত। প্রবাসে আপনারা যারা আছেন, তারা এখান থেকে স্ব ক্ষেত্র থেকে অবদান রাখতে পারেন। যেমন প্রত্যেকটা উপজেলা একটা শিল্পাঞ্চল করা, কোথাও পাটখড়ি, কোথাও এই যে হোগলা পাতা, কোথাও মাছ, কোথাও শুটকি, যেখানে যে কাঁচামালটা রমণীয় অবচল,
বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যেখানে 50 থেকে 100টা মানুষ নেই আজকে বিদেশে যে 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারে। তার 1 কোটি টাকা ব্যাংক থেকে যদি সরকারি আইন করে দিয়ে দেয় 1 কোটি টাকা, আর যদি লজিস্টিক সহ গ্যাস বিদ্যুৎ দেয়, বাংলাদেশ আমি কল্পনা করতে পারি না যে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাবে। জাতির উদ্দেশ্যে একটাই বক্তব্য, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। শুধু দল পরিবর্তন করে, ক্ষমতার পরিবর্তন করে, চেয়ারে মানুষ পরিবর্তন করে জনগণ এটার এপিট আর ওপিট তারা জেনে শুনে এটা করছে না। অতএব এটা জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এই জায়গা থেকে তাদের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আরেকটা মুক্তি সংগ্রাম, আরেকটা লড়াই করতে হবে। সকল সংগ্রাম যে মানে পৃথিবীতে সশস্ত্র হয় তা ঠিক না। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পার্বণ ছেড়ার হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান। পার্বণ ছেড়ার হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান। জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারেরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারেরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় অভিযান। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় অভিযান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন ছেড়ার হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান। আগুন ছেড়ার হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান, হয়েছে গান। জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, 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 রক্ত লাল। আপু, তুমি যে যুদ্ধ গেছিলে, আমাকে কিছু বলবে এ ব্যাপারে? হ্যাঁ মা, অবশ্যই তোমাদেরকে বলবো মুক্তিযুদ্ধের সত্যি ঘটনা, আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি পরিবারের সবার ছোট। আমি আমার বন্ধুদের সাথে পালিয়ে প্রায় 3-4 দিন যাবত পায়ে হেঁটে সেই ভারতে হাজির হই। তারপর ওইখান থেকে আমাদের
প্রায় 4-5 দিন পর সেই সেমবি সড়ক পাড়ি দেওয়ার জন্য রওনা দিলাম। ভিতরে ঢুকলাম, ঢুকার পরে শুনতে পেলাম আমার নিজের গ্রামে পাঞ্জাবিরা ঘাঁটি করেছে। আমরা বহু কষ্ট করে রাত্রে পালিয়ে সেই তাদের সাথে যুদ্ধ করেছি 3 থেকে 4 দিন। প্রায় 5 দিনের পর তারা গ্রাম থেকে পালিয়ে চলে গেল। তখন আমাদের কিছু মুক্তিযোদ্ধা প্রাণ হারালেন। তখন আমি তোমার দাদুকে এবং তোমার দাদাকে খুঁজতেছিলাম যে ওরা কোথায়। আমার এক বন্ধু আমাকে খবর দিল অন্য এক গ্রামে ওনারা আছেন। আমার মা ভাবছিল আমি হয়তো কোনোদিন ফিরে আর যাব না। আমার মা আমাকে দেখে বলল, বাবা তুমি আর মুক্তিযুদ্ধে যাও না, তুমি এবার আমার কাছেই থাকো। কিন্তু আমি কোনো মতেই থাকা সম্ভব ছিল না, কারণ আমি যুদ্ধে গিয়েছি আমার সোনার বাংলাকে রক্ষা করার জন্য। আমার কমান্ডার ছিলেন সুবেদার হালিম সাহেব। উনি লাস্টের যুদ্ধের দিন উনি প্রাণ হারালেন। সেই যে একটা কষ্ট আমি পেয়েছি ওই দিন, এটা জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। তারপর দেশ স্বাধীন হলো এবং আমরা জীবিত অবস্থা পাঞ্জাবি প্রায় 50 থেকে 60 জন হাতে নাতে ধরেছি। ধরার পর তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুপর্দ করেছি। 11 মাস যুদ্ধের পর 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হলো। তারপর বঙ্গবন্ধুর ডাকে আবার আমরা অস্ত্র জমা দিয়ে দিলাম। ড্যাডি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য। বাতাসে লাশের গন্ধ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে। এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে। মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুকে বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরানো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরানো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরানো শকুন। বাতাসে লাশের গন্ধ। নিয়ন আলোয় তবু নতর্কির দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ। চালের গোদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ। মুন্ডহীন বালিকারে কুকুরে খাওয়া বিভৎস শরীর সে উঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা। কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
ইতিহাস। যুদ্ধ মানে কিছু শকুনিদের উল্লাস, যুদ্ধ মানে কিছু রক্তাক্ত ইতিহাস, যুদ্ধ মানে কিছু শকুনিদের উল্লাস, যুদ্ধ মানে কিছু মানবতার পরাজয়, যুদ্ধ মানে এই সভ্যতা বিভীষিকাময়, যুদ্ধ মানে ধ্বংসের কোলাহলে কিছু স্বপ্নের মৃত্যু, যুদ্ধ ভুলে তাই চলো না দাঁড়িয়ে যাই শান্তির পতাকা তলে। যুদ্ধ মানে ধ্বংসের খেলা, যুদ্ধ মানে নিদারুণ অবহেলা, যুদ্ধ মানে কিছু জীবনের বলি, যুদ্ধ মানে সব জলাঞ্জলি, যুদ্ধ মানে কিছু পাশবিক হাত, হঠাৎ হয়ে ওঠা লুটেরা ডাকাত, যুদ্ধ মানে ধ্বংসের কোলাহলে কিছু স্বপ্নের মৃত্যু, যুদ্ধ ভুলে তাই চলো না দাঁড়িয়ে যাই শান্তির পতাকা তলে। যুদ্ধ মানে শূন্য মায়ের কোল, যুদ্ধ মানে দলিত কমল, যুদ্ধ মানে কিছু ঘাতকের গুলি, যুদ্ধ মানে সেই রক্তের তুলি, যুদ্ধ মানে কিছু ত্যাগী